প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে কথা বলবো, যে কিভাবে পিএইচপিতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইমপ্লিমেন্ট করা যায়। এবং আমরা নেক্সট ক্লাসে এই ওপি রিলেটেড একটা প্রজেক্ট কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করব। সোফার তোমরা একটা প্রজেক্ট পুরোপুরি শেষ করেছো। আমি যদি আমার ইউটিউব চ্যানেলে যাই এবং এখানে যে প্লেলিস্টটা দেখতে পাচ্ছি, লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছি ইউজার ড্রিভেন ফাংশন, ডেট অ্যান্ড টাইম। তার আগে আমাদের একটা প্রজেক্ট শেষ হয়েছে, যেটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখতে পাচ্ছি। সো ইউজার ড্রিভেন ফাংশন আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা ওওপির কনসেপ্ট দিব এবং নেক্সট ক্লাস থেকে এই ফাংশন প্লাস ওওপি ইমপ্লিমেন্ট করে আমরা যে প্রিভিয়াস যে প্রজেক্টটা করেছিলাম, এই প্রজেক্টটা আমরা ওওপির মাধ্যমে কনভার্ট করে, যে আমাদের প্রথম প্রজেক্টে যেই ধরনের সিকিউরিটি ইস্যু নিয়ে প্রবলেম ছিল বা আমরা সিকিউরিটি নিয়ে কোনো কথাই বলিনি, সেগুলো সলভ করব। পাশাপাশি ওওপি দিয়ে যদি আমরা প্রজেক্ট করি, তাহলে আমাদের কী ধরনের বেনিফিট আমরা পেতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো আজকে আর কথা না বাড়িয়ে সরাসরি ওওপির বেসিক কনসেপ্টে আমরা যাব, পিএইচপিতে কীভাবে ওওপি ইমপ্লিমেন্ট করা যায়। তার পূর্বে অবশ্যই তোমরা জ্যাম্প কন্ট্রোল প্যানেল ওপেন করে অবশ্যই দুইটা মডিউল স্টার্ট করে নিবা, যে আমি অ্যাপাচি এবং মাইএসকিউএল স্টার্ট করে দিয়েছি, যদিও আজকে ডেটাবেজের কাজ আমরা করব না, অ্যাপাচি থাকলেই হবে। এরপরে আমরা নেটবিনসে কাজ করেছি সোফার, সো আমি নেটবিনস এখানে ওপেন করে রেখেছি। আমরা আজকে ফাইলে গিয়ে নিউ প্রজেক্ট নিচ্ছি। তোমরা যে কোনো পার্ট বুঝতে না পারো, সাথে সাথে কোশ্চেন করবা। আমরা পিএইচপির একটা নতুন প্রজেক্ট নিচ্ছি এবং প্রজেক্টের নাম দিচ্ছি সাপোজ পিএইচপি বেসিক, সরি পিএইচপি ওওপি দেই, পিএইচপি ওওপি বেসিক। ওকে, সরাসরি ফিনিশে ক্লিক করে দিচ্ছি। ওকে, মেহেদি জয়েন করছে আমাদের 48, অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিলাম। তাহলে আমাদের এই পিএইচপি যেই বেসিক যে প্রজেক্ট ওপেন হলো, এখানে সোর্স ফাইলের ভিতরে ইন্ডেক্স ফাইলটি আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি। জোহরা আক্তার জয়েন করলা, আইডি হচ্ছে 1, দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের এই পেজের মধ্যে আমরা ওপির কনসেপ্টটা দিব। তো আমরা শুরুতেই যেটা করতে পারি, যে আমরা যদি মনে করি এগুলো কিছুই রাখবো না, সব রিমুভ করে দিতে পারি। এখন আসো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অবশ্যই তোমরা এই বিষয়ে তোমাদের কিছু আইডিয়া অবশ্যই আছে, কারণ সি প্লাস প্লাস জাভা এই কোর্সগুলো তোমরা করে আসছো। সো ওপি হচ্ছে বর্তমান ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং ওপির মেইন কনসেপ্টটাই হচ্ছে যে ক্লাস এবং অবজেক্ট নিয়ে আমরা কাজ করে থাকি। তাহলে ওপিতে আমাদের এখন যেটা আলোচনা করবো, যে কিভাবে ক্লাস তৈরি করতে হয় এবং কিভাবে অবজেক্ট তৈরি করতে হয়। এখন কথা হচ্ছে ক্লাস কেন দরকার। যেমন ধরো আমরা রিয়েল লাইফ অনেক এক্সাম্পল দিতে পারি। সাপোজ ধরো আজকের ক্লাসে তোমরা যদি 10 জন প্রেজেন্ট থেকে থাকো বা 5 জন প্রেজেন্ট থেকে থাকো, প্রত্যেকের নাম আছে, আইডি আছে না, সবার নাম আইডি। তো এখন এই ক্লাসে 50 জন হতে পারে। তা আমরা এমন একটা ক্লাস বানাবো, সাপোজ স্টুডেন্ট দিয়ে যেটা ক্লাস বানাই, যে স্টুডেন্ট মানে হচ্ছে শুধু তোমরা 5 জন না, সারা পৃথিবীর সমস্ত স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করা যেতে পারে। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে যদি আমরা স্টুডেন্ট একটা ক্লাস বানাতে পারি, সেই স্টুডেন্টের বেসিক ফিচারগুলো যদি আমরা সেখানে ইনক্লুড করতে পারি, তাহলে ওই ফিচারগুলো দিয়ে আমরা অবজেক্ট যখন বানাবো, তখন যে কোনো স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করা যাবে। এখন স্টুডেন্ট না হয় অ্যানিমেল ক্লাস হতে পারে, কার ক্লাস হতে পারে, অসংখ্য এইভাবে রিয়েল লাইফের যা আছে, রিয়েল লাইফের এন্টিটি যত কিছু আছে, সব কিছু চিন্তা করে তুমি যদি অবজেক্ট বানাও, ক্লাস বানাও, তাহলে দেখা যাচ্ছে যে সেই প্রোগ্রামিংগুলো অনেক ইজি হয়। ধরো আজকের ক্লাসে আমি একটা এক্সাম্পল চিন্তা করতে পারি, যে সাপোজ ব্যাংক অ্যাকাউন্ট। ধরো একটা ব্যাংকের অ্যাকাউন্ট যদি তুমি ওপেন করতে যাও, তাহলে তোমাকে ব্যাংকের অ্যাকাউন্ট করতে গেলে প্রাইমারিলি তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্মের মধ্যে অ্যাটলিস্ট তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কী হবে, দ্যাট মিনস তোমার নামটা দিতে হবে, পাশাপাশি তোমার ইনিশিয়াল একটা ডিপোজিট করতে হবে, তাই নাকি? তোমরা কি আমার সাথে একমত? একটা ব্যাংকের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে তোমার একটা ব্যাংকের ফর্ম ফিল আপ করতে হবে, সেখানে অবশ্যই তোমার একটা ব্যাংকের অ্যাকাউন্ট নাম দিতে হবে, যেটা তোমার নাম হতে পারে, পাশাপাশি তোমাকে একটা ইনিশিয়াল ডিপোজিট করতে হবে। পরবর্তীতে তুমি এখানে ডিপোজিট, উইথড্র এই কাজগুলো করতে পারো, তাই নাকি? সবাই একমত? এখন ধরো এই যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাহলে আমার এই ব্যাংকে কতজন ক্লায়েন্ট আসবে আমরা কিন্তু কেউ জানি না, জানি? তাহলে আমাকে এটা এমনভাবে তৈরি করতে হবে যাতে একটাই সবাই ইউজ করতে পারে। আমার কথা কি বুঝছো? তাহলে এই কাজগুলো কিভাবে করব আমরা একটু দেখার চেষ্টা করি। আসো, প্রথমে আমরা পিএইচপি শুরু এবং শেষটা নিচ্ছি। একটা ক্লাস বানাচ্ছি। ক্লাস বানানোর জন্য পিএইচপিতে প্রথমেই ক্লাস শব্দটা লিখতে হয়,
এরপরে ক্লাসের নেম তুমি দিবা, নেমের প্রথম অক্ষর সাধারণত আমরা বড় হাতের অক্ষর দিয়ে, দ্যাট মিনস আপার কেস লেটার দিয়ে থাকি। সাপোজ আমি একটা অ্যাকাউন্ট দিচ্ছি, ক্লাসের নাম দিচ্ছি অ্যাকাউন্ট। এরপরে তোমাকে একটা কার্লি ব্র্যাকেটস ইউজ করতে হবে। তাহলে এটাই হচ্ছে যে একটা ক্লাস। এখন ক্লাস কি? ক্লাস হচ্ছে যে কালেকশন অফ মেথডস অ্যান্ড প্রপার্টিস, বা আমরা বলতে পারি ইটস এ কালেকশন অফ ভেরিয়েবলস অ্যান্ড ফাংশনস। আমরা প্রোগ্রামিংয়ে যখন করি তখন আমরা ভেরিয়েবল বলি, ফাংশন বলি, কিন্তু যখন ক্লাসে আসি তখন ভেরিয়েবলগুলোকে বলা হয় প্রপার্টি আর ফাংশনগুলোকে বলা হয় মেথডস। তাহলে এই জন্য আমরা বলে থাকি ক্লাস হচ্ছে যে কালেকশন অফ প্রপার্টিস অ্যান্ড মেথডস। তো আপাতত আমি শুধুমাত্র প্রপার্টিস, দ্যাট মিনস ভেরিয়েবল নিয়ে কাজ করতে চাই, পরবর্তীতে আমি মেথডস দেখাবো। গত ক্লাস আমরা ফাংশন নিয়ে যেহেতু আলোচনা করেছি, আজকে ফাংশন বোঝাতে খুব একটা ডিফিকাল্ট হবে না, বা তোমাদের বুঝতে খুব একটা সমস্যা হবে না। আমি দুইটা ভেরিয়েবল নিচ্ছি। সাপোজ একটা ভেরিয়েবল হচ্ছে নেম, আর একটা ভেরিয়েবল নিচ্ছি ধরো ব্যালেন্স। সো দুইটা ভেরিয়েবল যখন আমরা ক্লাস ইউজ করব তখন অবশ্যই ক্লাসের ভিতরে যে ভেরিয়েবলগুলো ইউজ করবো বা প্রপার্টিগুলো ইউজ করবো তার অ্যাক্সেস মডিফায়ার আমাকে বলতে হবে। অ্যাক্সেস মডিফায়ার তিন রকম: প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড। তো আমরা ইনিশিয়ালি সবাইকে পাবলিক রাখতে চাই, পরবর্তীতে আমি দেখাবো কিভাবে প্রাইভেট করতে হয় বা প্রোটেক্টেড কখন প্রয়োজন পড়বে। তাহলে PUBLIC, পাবলিক। সো পাবলিক মানে হচ্ছে যদি কোনো ভেরিয়েবল পাবলিক হয় তাহলে সেই ভেরিয়েবলকে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। দ্যাট মিনস ক্লাসের ভিতর থেকে অ্যাক্সেস করা যায়, ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করা যায়। আপাতত এতটুকু মনে রাখো, যখন আমরা প্রাইভেটে যাব তখন দুইটার মধ্যে কম্পারিজনে আমরা যাব এবং বুঝাবো। তাহলে এখানে দুইটা ভেরিয়েবল, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে ব্যালেন্স। নেম বলতে আমরা অ্যাকাউন্ট নেম চিন্তা করতেছি, ব্যালেন্স বলতে আমি আমার যেই ব্যাংকের সাথে যে ট্রানজ্যাকশনগুলো হবে সেই ট্রানজ্যাকশনগুলো চিন্তা করতেছি, সেটা উইথড্র হতে পারে, ডিপোজিট হতে পারে। তাহলে এই হচ্ছে একটা ক্লাস তৈরি করার ওয়ে, যে প্রথমে ক্লাস কিওয়ার্ড, তারপরে ক্লাসের নেম, এরপরে একজোড়া কার্লি ব্র্যাকেটস, তার ভিতরে তুমি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবা, চাইলে মেথডও, দ্যাট মিনস ফাংশনও নিতে পারবা। আমি ফাংশন একটু পরে আসি। তাহলে এবার আসো যে ক্লাস আমরা তৈরি করি, অবশ্যই তাকে ইউজ করতে গেলে তোমাকে অবজেক্ট বানাতে হবে। সো অবজেক্ট হচ্ছে ক্লাসের একটা ব্লু প্রিন্ট আমরা বলে থাকি, অর্থাৎ একটা অবজেক্ট বানানো মানে হচ্ছে এই ক্লাসের ভিতরে যা থাকবে সবাইকে ওই অবজেক্ট দিয়ে এক্সেস করা যাবে। তাহলে একটা অবজেক্ট পিএইচপিতে যেভাবে আমরা বানিয়ে থাকি, তুমি একটা ভেরিয়েবল চিন্তা করবা, সাপোজ ডলার, হতে পারে OBJ আমি লিখতে পারি, অথবা শুধু ও লিখতে পারি, অথবা ধরো মনে করলাম অ্যাকাউন্ট 1, যেভাবে খুশি একটা ভেরিয়েবল সিম্পলি আমি দিচ্ছি OBJ, যে একটা অবজেক্ট ইকুয়ালস টু, যদি আমার এই অ্যাকাউন্টের একটা অবজেক্ট তৈরি করতে হয়, এই ক্লাসে একটা যদি অবজেক্ট তৈরি করতে হয়, তাহলে আমাকে নিউ নামে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, নিউ, এরপর একটা স্পেস দিতে হবে। স্পেস দিলে তারপরে তুমি এই দেখো অ্যাকাউন্ট অটোমেটিক সাজেস্ট করতেছে, অর্থাৎ যেই ক্লাসটা আমার তৈরি করা আছে সেটা কিন্তু অটোমেটিক সাজেস্ট করতেছে। আমি এন্টার দিলাম, একটু ওয়েট করলে দেখবা প্যারেন্থেসিস সাজেস্ট করতেছে, এন্টার দিলাম। তার মানে এটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েশন। তাহলে এটা হচ্ছে ক্লাস আর এটা হচ্ছে অবজেক্ট। এখানে এটা যেমন একটা ভেরিয়েবল, এখানে এটা একটা ভেরিয়েবল, বাট এটা কিন্তু অবজেক্ট, নর্মাল ভেরিয়েবল না, এটা একটা অবজেক্ট টাইপের ভেরিয়েবল। তার মানে যখন আমরা এই নিউ কিওয়ার্ড ইউজ করব একটা অবজেক্ট ক্রিয়েট করার জন্য, নিউ, তারপরে হচ্ছে তোমার ক্লাসের নাম, এর মানে হচ্ছে এটা যার মধ্যে রাখবা সেটা হয়ে যাবে একটা অবজেক্ট। তার মানে এই যে এই অবজেক্ট মানে হচ্ছে এই ক্লাসের একটা ব্লু প্রিন্ট। তার মানে এই অবজেক্ট দিয়ে ক্লাসের মধ্যে যা আছে সবাইকে অ্যাক্সেস করা যাবে। তাহলে কিভাবে যাবে সেটা একটু দেখার চেষ্টা করি। $OBJ আমরা C++ ডট দেই বা অ্যারো চিহ্ন ইউজ করে থাকি, এখানে আমরা পিএইচপিতে অ্যারো চিহ্ন ইউজ করি, প্রথমে হাইপেন, তারপর হচ্ছে গ্রেটার দেন সাইন, তার মানে অ্যারো চিহ্ন হয়ে গেল। দেখো এই অবজেক্ট দিয়ে যখন আমরা এই অ্যারো সিম্বলটা ইউজ করলাম, এরপরে আমার এই ক্লাসের মধ্যে দুইটা ভেরিয়েবল আছে, ব্যালেন্স এবং নেম, সেটা কিন্তু সাজেস্ট করতেছে। সো আমি এই অবজেক্টের মাধ্যমে একটু আগে যেটা বলছি যে ক্লাসের মধ্যে যা আছে সবাইকে অ্যাক্সেস করা যাবে, তাহলে আমি প্রথমে নেম নিলাম, এরপর ইকুয়ালস টু, এর মধ্যে আমি নেমটা কি হবে সেটা বলে দিচ্ছি। সাপোজ ধরো আমার অ্যাকাউন্টের নেম হতে পারে, দিয়ে দিলাম যে বুলবুল আহমেদ। তার মানে আমি যেটা আবারও বলি যে একটা ক্লাসের মধ্যে যা থাকবে সেগুলোকে যদি অ্যাক্সেস করতে চাও তোমাকে অবশ্যই অবজেক্ট বানাতে হবে। তাহলে অবজেক্ট বানাতে পারলে সেই অবজেক্ট দিয়ে তুমি ক্লাসের যত প্রপার্টি থাকবে সবগুলোকে তুমি অ্যাক্সেস করতে পারবা। তাহলে আমি অবজেক্ট এই নেমের মধ্যে আমি বুলবুল আহমেদ, দ্যাট মিনস অ্যাকাউন্ট নেমটা আমি অ্যাসাইন করলাম। এখন যদি আমি চাই ব্যালেন্সড, ইনিশিয়াল ব্যালেন্স আমি বলে দিব যে কত, $OBJ, তারপরে হচ্ছে সিলেকশন অপারেটর ইউজ করলাম, এরপরে হচ্ছে আমি দিচ্ছি ব্যালেন্স, ইনিশিয়াল ব্যালেন্স আমি ধরো দিলাম যে 5000। তার মানে এখন এই নেমের মধ্যে বুলবুল আহমেদ স্টোর হয়েছে এবং ব্যালেন্সের মধ্যে 5000 স্টোর হয়েছে। এখন যদি আমি একো ইউজ করি, $OBJ, তারপরে অ্যারো চিহ্ন দিচ্ছি, এরপরে যদি ব্যালেন্সটা দেখতে চাই, তোমরা বলো কি প্রিন্ট হবে?
আমি কিন্তু এখন পর্যন্ত এখানে একও দেই নাই, বুলবুল আহমেদ দিয়েছি না, শুধু ব্যালেন্স দিয়েছি, শুধু 5000 আসার কথা। একটু দেখি, আমরা লোকাল হোস্টে যাচ্ছি, ব্রাউজারে গিয়ে লোকাল হোস্টে ক্লিক করলাম, আমাদের প্রজেক্টের নাম হচ্ছে পিএসপি বেসিক, পিএসপি ওপি বেসিক, এখানে যাচ্ছি। সো কোনো কিছু আসতেছে না, কারণ কি আমাদের ইন্ডেক্স ডট পিএসপি কন্ট্রোল এস দিই, সেভ করি নাই। এবার দেখি রিফ্রেশ, কত আসছে, 5000 আসছে। এখন যদি তুমি মনে করো যে স্যার আমি এই অ্যাকাউন্টের নামটাও দেখতে চাই, তাহলে দেখাও এখানে ডলার ওবিজে, তারপরে অ্যারো চিহ্ন দিয়ে নেম, তাহলে দুইটা পাশাপাশি হয়ে যাচ্ছে, মাঝখানে কি করতে হবে, কনকাটিনেশন অপারেটর দিতে হবে, তাই নাকি, কনক্যাট করতে হবে। থ্যাংক ইউ। এরপর আসো, যদি আমরা এখন রিফ্রেশ দিই, বুলবুল আহমেদ এবং তার অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে 5000, সেটা দেখাচ্ছে। যদি মাঝখানে একটা ইকুয়াল চিহ্ন দিতে চাও বা কোলন চিহ্ন দিতে চাও, তাহলে আমি এটার মাধ্যমে করতে পারি। দ্যাট মিনস কনকাটিনেশন দিয়ে এখানে আমরা এভাবে করতে পারি না, এগুলো তো তোমরা শিখেছো। সো আমরা দেখতে পাচ্ছি বুলবুল আহমেদের ইনিশিয়াল ব্যালেন্স 5000। এখন আসো যে আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব যে আসলে এই ক্লাস তৈরি করে লাভ কি। এটা অবজেক্ট তৈরি করে বুঝলাম, এটা ক্লাস তৈরি করে বুঝলাম। ক্লাসের মধ্যে শুধুমাত্র প্রপার্টি নিয়েছি, আমরা একটু পরে মেথড নিব, যেটা আমি কয়েকবার বলে ফেললাম। এখন আসো যে একটা ক্লাস তৈরি করার সুবিধা হচ্ছে যে এই ক্লাসের মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত অ্যাকাউন্টকে রিপ্রেজেন্ট করা যাবে। সারা পৃথিবী বাদ দিয়ে ধরো একটা ব্যাংকের সমস্ত অ্যাকাউন্টকে রিপ্রেজেন্ট করা যাবে। তাহলে এই অবজেক্ট ধরো একজনের অ্যাকাউন্ট, এখন যদি মনে করি আরেকজনের অ্যাকাউন্ট বানাবো, তাহলে আমি এখন যদি বলি ওবিজে 1, তার মানে অবজেক্ট 1। এবার আসো আবার একটা নতুন এটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, নতুন একজনের অ্যাকাউন্ট আমি তৈরি করতে যাচ্ছি। তাহলে নিউ, এগেইন দেখো যে অ্যাকাউন্ট সাজেস্ট করতেছে, এন্টার দিলাম। এখন আসো ডলার ওবিজে 1, এখন কিন্তু অবজেক্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওবিজে, একটা হচ্ছে ওবিজে 1। আমি এবার ওবিজে 1 দিচ্ছি এবং ওবিজে 1 এর মাধ্যমে আমি ধরো এগেইন নেম ইনিশিয়ালাইজ করব। ধরো নেম দিচ্ছি রিফাজ উদ্দিন। এরপর আসো যে ডলার ওবিজে এর ইনিশিয়াল ব্যালেন্স দিয়ে দিচ্ছি ধরো 10,000। তাহলে আমরা যদি এখন এই লাইনটা কপি করি সময় বাঁচানোর জন্য, কন্ট্রোল সি, এখানে দিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি, সরি এখানে কিন্তু ওবিজে হবে না, ওবিজে 1 হবে, এখানেও কিন্তু ওবিজে 1 হবে এবং এখানেও ওবিজে 1 হবে। তোমরা তো একমত আমার সাথে, তাই না? আচ্ছা, এটা রান করলে এক লাইনেই সব আউটপুট চলে আসবে। আমরা একটু পরে ঠিক করবো ফরম্যাটিং। দেখো যে বুলবুল আহমেদ 5000, রিফাজউদ্দিন 10,000। আমি একটু ফরম্যাট করি, তারপরে ফার্দার আমি কথা বলতেছি। আমরা যদি এটার শেষে কনকাটিনেট করে দেই একটা বিআর ট্যাগ, তাহলেই হয়ে যাবে। কন্ট্রোল এস, অল্টার ট্যাব, রিফ্রেশ। তাহলে এখানে কি হলো যে দুইটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। প্রথম অ্যাকাউন্টে 5000 ডিপোজিট আছে, দ্বিতীয় অ্যাকাউন্টে 10,000 ডিপোজিট আছে। এখান থেকে যেটা বোঝার বিষয় যে আমার অবজেক্ট ক্রিয়েট করার কারণে আমরা নেম ভেরিয়েবল এবং ব্যালেন্স ভেরিয়েবল সব জায়গায় ইউজ করতে পারতেছি। যদি আমার এই ক্লাস এবং অবজেক্টের কনসেপ্ট না থাকতো, তাহলে আমার সাপোজ এই বুলবুল আহমেদ অ্যাকাউন্টের জন্য এই ভেরিয়েবলের নাম যদি নেম হয়, তাহলে অবশ্যই এই ভেরিয়েবলের নাম নেম দেওয়া যেত না। সেম ভেরিয়েবলকে ইউজ করা যেত? তাহলে নেম 1 নেম 2 এভাবে যেতে হতো, ব্যালেন্স হলে ব্যালেন্স 1 ব্যালেন্স 2 এভাবে যেতে হতো। এখন যদি এমন হয় যে 100 জন, তাহলে 100 জনের জন্য 100টা নেম ভেরিয়েবল লাগতো এবং 100টা ব্যালেন্স ভেরিয়েবল লাগতো। এখন তুমি বলতে পারছো আমি অ্যারে দিয়ে সলভ করবো, তাহলে আবার ইন্ডেক্স নিয়ে তোমাকে হ্যান্ডেল করতে হবে, তাই নাকি? তাহলে এটা হচ্ছে প্রথম সুবিধা, যে আমি একই ভেরিয়েবল সবার জন্য ইউজ করতে পারবো যদি আমি ক্লাসের মাধ্যমে এই কাজটা করি। এই কারণে ক্লাসকে বলা হয় ব্লুপ্রিন্ট। অবজেক্টের ক্লাস হচ্ছে একটা ব্লুপ্রিন্ট। এই ব্লুপ্রিন্ট আমরা তৈরি করি অবজেক্টের মাধ্যমে। তার মানে যখন একটা অবজেক্ট ক্রিয়েট করি, অটোমেটিক এই ক্লাসের মধ্যে যা থাকবে সবকিছু অ্যাক্সেস করা যাবে। তাহলে এর মাধ্যমে আমি যত খুশি অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, তাই নাকি? এখন তোমরা যেটা বলতে পারো স্যার আমার যদি ভেরিয়েবল বেড়েও যায়, তাহলে এখানে তো আমার অবজেক্ট এই যে ওবিজে একজনের জন্য ইউজ করতে হচ্ছে, ওবিজে 1 একজনের জন্য ইউজ করতে হচ্ছে, একটু পরে ওবিজে 2 লাগবে, একটু পরে ওবিজে 3 লাগবে। তাহলে তো আমার অন্তপক্ষে এগুলো যদি ভেরিয়েবল চিন্তা করি বা অবজেক্ট চিন্তা করি, এগুলো তো আমাকে অনেকবার লিখতে হচ্ছে। ব্যাপারটা এমন না? সেটা আমরা মিনিমাইজ করব, বাট তার পূর্বে আমাদের একটা বিষয় তো ক্লিয়ার, যে আমাদের একটা ব্যাংকের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে সবারই নেম নামে একটা ভেরিয়েবল এবং সবার ব্যালেন্স আমি শুধু ব্যালেন্স ভেরিয়েবল দিয়ে জানতে পারবো, আমাকে এখানে একাধিক ভেরিয়েবল নিতে হচ্ছে না। এটা হচ্ছে প্রথম সুবিধা। তো এখন আমাদের এখানে কি কি প্রবলেম আছে বা কি কি প্রবলেম হতে পারে সেটা আমরা একটু কথা বলি। এটা হচ্ছে ইনিশিয়াল ডিপোজিট। এখন যদি আমি মনে করি যে আমি 1 মাস পরে এসে ব্যাংকে 10,000 টাকা জমা দিব, তাহলে তার ফাংশনটা বা তার ক্যালকুলেশনটা কিভাবে হবে? আমি এই লাইনটাকে ডুপ্লিকেট করতেছি, কন্ট্রোল শিফট ডাউন এরো। এখন ধরো প্রথম 5,000 ডিপোজিট ছিল, এখন নতুন করে আমি 15,000 জমা দিচ্ছি, তাহলে এখানে কি হবে? ফর্মুলাটা কি হবে? ইকুয়েশনটা কি হবে?
এখানে দেখো তো প্লাস ইকুয়াল দিলে হয় কিনা, বুঝো কিনা বলো। আমার বর্তমান যে ব্যালেন্স অ্যাড হচ্ছে, এই যে প্লাস ইকুয়াল মানে কি আসলে, এটা তো আমি সংক্ষেপে লিখছি। এই যে এটা মানে তো এরকম যে ব্যালেন্স ইকুয়ালস টু ব্যালেন্স প্লাস 15,000, তাই নাকি? ব্যাপারটা এরকম না? তাহলে আমার এই যে এইটা শর্টকাট তো এটাই নাকি? এখন যদি মনে করো এখানে বলবা যে ও বিজে হাইপেন, তার মানে ব্যাপারটা তো এরকমই হচ্ছে, ও বিজে হাইপেন না সরি আরো চিহ্ন, তার মানে কি হচ্ছে যে অবজেক্ট ব্যালেন্স, এটার এইটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে ব্যাপারটা এরকম যে অবজেক্ট ব্যালেন্স ইকুয়ালস টু হচ্ছে অবজেক্ট ব্যালেন্স প্লাস অ্যামাউন্ট। তো এটাকে সংক্ষেপে আমরা লিখে থাকি প্লাস ইকুয়াল, যেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা বলে থাকি। তাহলে এখন বলো যে অবজেক্ট ব্যালেন্স, এই ব্যালেন্সটা কত আছে? 5,000 না? কত আছে? এর সাথে নতুন করে যুক্ত হচ্ছে কত? 15,000। তার এখন কারেন্ট ব্যালেন্সটা কত? 20,000 না? দেখো বুলবুল আহমেদের কারেন্ট ব্যালেন্স কত আসে। আচ্ছা 5,000 আছে, হয়তো আমরা সেভ করি নাই, যে এটা কালার দেখলেই বুঝতে পারবা, সেভ করি নাই, যে কন্ট্রোল এস। এবার আসো আমরা রিফ্রেশ দিচ্ছি, অবশ্যই বুলবুল আহমেদের কারেন্ট ব্যালেন্স 20,000। যদি এই ব্রাউজারটা বড় করতে যাও কন্ট্রোল ধরে প্লাস দাও, দ্যাট মিন জুম ইন হবে, তাহলে আর তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো এখন ধরো টাকা জমা দিলাম, সিমিলারলি তো এর জন্য আমরা সেম কাজ করতে পারি না? কন্ট্রোল শিফট ডাউনেরও। তাহলে এখানে আমি ব্যালেন্স প্লাস ইকুয়াল দিলাম, ধরো তার ছিল 10,000, নতুন করে সে 20,000 জমা দিল, তাহলে এখন তার ব্যালেন্স কত? 30,000। দেখো আসে কিনা, আসছে? ওকে, খুব ভালো কথা, আমাদের কাজ হলো। তাহলে এটা হচ্ছে ডিপোজিট নাকি? এই কাজটা কি হচ্ছে, ডিপোজিট হচ্ছে না? এটার মাধ্যমে কি হচ্ছে, ডিপোজিট হচ্ছে। এখন ধরো আমি আবার কন্ট্রোল শিফট ডাউনরও দিলাম, যে ধরো 2 মাস পরে এসে বা পরের মাসে এসে সে আবার তোমার ধরো 5,000 টাকা জমা দিল, তাহলে এখন তার লেটেস্ট ব্যালেন্স কত? 15, 5, 20 আর 5 কত? 25 না? 25। তাহলে এখানে কিন্তু একটা প্রবলেম তৈরি হচ্ছে যে প্রত্যেকবার কিন্তু আমার এটা তৈরি করতে হচ্ছে, তাই না? যতবার ব্যালেন্স ততবার কিন্তু এটা তৈরি করতে হচ্ছে। তাহলে ধরো একটা মাসে 10টা ট্রানজাকশন হলে 10 বার এটা তৈরি করতে, ব্যাপারটা এমন হচ্ছে না আমরা যেভাবে প্রোগ্রাম লিখেছি? সো এগুলো কিন্তু আমরা অবশ্যই স্মার্টলি হ্যান্ডেল করব, কিভাবে করা যাবে সেটা আমি অবশ্যই দেখাবো। আগে প্রবলেমগুলো তোমাদের সামনে শো করতেছি। কন্ট্রোল শিফট ডাউন এগেইন দিলাম, এবার ধরো সে 7,000 টাকা পে করলো। তাহলে এটা ছিল ইনিশিয়াল ডিপোজিট, এরপর সে 3টা ট্রানজাকশন হচ্ছে, 3টা ট্রানজাকশন হচ্ছে ডিপোজিট। তাহলে 3টা ট্রানজাকশন ডিপোজিট হলে 15, 5, 20 আর 27, 27 আর 5 32। আমি নিচেটা তার যাচ্ছি না, একটা দিয়ে বোঝাচ্ছি, ওকে? তাহলে 32 আসলো। তাহলে এই এই যে পার্টটা, এটা কিন্তু পুরোটাই হচ্ছে ডিপোজিটের কাজ হচ্ছে, তাই নাকি? এখন আসলে আমি উইথড্র করতে চাই, তাহলে কি হবে? লিখেই দেই অবজেক্ট ব্যালেন্স। উইথড্র করলে নেগেটিভ হবে না, মাইনাস ইকুয়াল মানে ডিডাক্ট হবে না? ধরো হঠাৎ করে এসে তুমি 2,000 টাকা বা 20,000 টাকা উইথড্র করলো, তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে, যদি আমি এখানে কপি পেস্ট করে বসাই দিই, এবার হচ্ছে এখানে হবে মাইনাস, আর এখানে কত হবে? 20। তাহলে এই যে অবজেক্ট ব্যালেন্স, এই অবজেক্ট ব্যালেন্স মানে কোনটা? কারেন্ট ব্যালেন্স। তার মানে এই পর্যন্ত ছিল কত? 32,000। 32,000 থেকে এখন 20,000 উইথড্র করলা, তাহলে থাকলো কত? 12,000। ওকে, রান করি। সরি এগেন আমরা মিস্টেক করেছি, সেভ করি নাই, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, রিফ্রেশ, আসছে 12,000। তাহলে তো আমরা আলহামদুলিল্লাহ খুশি যে আমরা ডিপোজিট এবং উইথড্র দুইটাই করতে পারতেছি। তাহলে এই যে ফর্মুলাটা যেটা লিখেছি বা যে প্যাটার্নটা আমরা লিখেছি, এটা মানে হচ্ছে উইথড্র, তাই না? আমরা উইথড্র করতেছি। এখন যদি মনে করো আবার ওই মাসে এসে বা পরের মাসে এসে আবার তুমি উইথড্র করবা, কন্ট্রোল শিফট ডাউনেরও দিচ্ছি, এবার ধরো তুমি এসে 5,000 টাকা উইথড্র করলা, তাহলে এগেইন এটা কিন্তু বারবার লিখতে হচ্ছে না? এখানে হবে 5,000। আমাদের এখানে একটু ঠিক করে ফেলি কমেন্টগুলো, 5,000 এটা হচ্ছে 7,000। ওকে, তাহলে এখন কি হচ্ছে, যে এই পর্যন্ত ছিল 32, 32 থেকে 20 বাদ দিলে হচ্ছে 12, 12 থেকে 5 বাদ দিলে এখন কত আসবে? 7 আসবে না? আসছে? তার মানে এখান থেকে আমরা যেটা বুঝলাম যে কিভাবে ডিপোজিট করা যায়, কিভাবে উইথড্র করা যায়। খুব ভালো কথা। এখন এমন হলো যে তুমি এইখানে ডিপোজিট করতেছো 15,000 টাকা, কিন্তু তুমি এখানে এই যে 15,000 আগে একটা মাইনাস দিয়ে দিছো, হতে পারে না? ভুলে এন্ট্রি হতে পারে না? পারে।
তাহলে এখন কি হচ্ছে, বর্তমান ব্যালেন্স হচ্ছে 5000, এই 15,000 দেওয়ার কারণে কি হবে, 10,000 হয়ে যাবে না? এগুলো যদি আমি কমেন্ট করে ফেলি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি এগুলো কমেন্ট করে দিচ্ছি। ওকে, তাহলে এখন বলো তো এটার ব্যালেন্স কত দেখাবে? কত দেখাবে? মাইনাস কত? -10,000। ওকে, আমরা একটু দেখি, একটু চেক করে আসলে সেটা আসে কিনা। তাহলে এটা কি হওয়া উচিত? তাহলে এটা কিন্তু একটা প্রবলেম, আমি কিন্তু প্রবলেম দেখাচ্ছি, সবগুলো সলিউশনে আসবো। এখন আসো, এই যে এখানে মাইনাস দিল, ভালো কথা। এখন তো এমনও হতে পারে হঠাৎ করে সে কোনো কারণে ভুল করে ওবিজে, সে জানেই না যে ব্যালেন্সে কি আসলে, এসে এটার মধ্যে জিরো করে দিল। ধরো তার অ্যাকাউন্টে ছিল 1,00,000 টাকা, এখন ব্যালেন্স কত দেখাবে? একটু আগে কিন্তু -10,000 ছিল, এখন কিন্তু অ্যাকাউন্ট ব্যালেন্স হয়ে যাবে জিরো। দেখো জিরো হয়ে গেল। তাহলে তার মানে এখানে যদি মাইনাস না থাকতো, তাহলে থাকতো হচ্ছে 20,000, কিন্তু এখন ব্যালেন্স দেখাচ্ছে কত? এই জিরো দেওয়ার কারণে জিরো হয়ে যাচ্ছে। তার মানে এটা একটা প্রবলেম না, যে আমার অ্যাকাউন্টে ছিল টাকা, কিন্তু কোনো কারণে এই ব্যালেন্স ভেরিয়েবলটার মধ্যে কোনো, যদি জিরো কোনোভাবে অ্যাসাইন করা যায়, তাহলে কিন্তু আমার পুরো অ্যাকাউন্টের ব্যালেন্স জিরো হয়ে যাচ্ছে। তাহলে তোমরা কি এতটুকু তো নিশ্চিত যে এই ব্যালেন্স ভেরিয়েবলটা খুবই সেন্সিটিভ একটা ভেরিয়েবল? তাহলে এই ভেরিয়েবলটা সবাইকে আমি অ্যাক্সেস করতে দিব না, অন্যকে জানতেও দিব না যে ভেরিয়েবলটার নাম কি। তাহলে প্রাইভেট করে রাখতে হবে। থ্যাংক ইউ সো মাচ। তার মানে এই ধরনের এই যে হাইডিং এর অপশনটা নর্মাল প্রোগ্রামিং কিন্তু পসিবল না অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ছাড়া। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে মেইন কনসেপ্ট, চারটা কনসেপ্ট আছে। একটা হচ্ছে এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম এবং ইনহেরিটেন্স। ঠিক আছে, যে ডাটা হাইড করার অপশনটাকে বলে আমরা অ্যাবস্ট্রাকশন, সেটা একটু পরে আসতেছি। তাহলে এই পসিবল প্রবলেমগুলো তো এর কারণ এর মধ্যে হতে পারে, পারে না? সেমই তো হবে। তো আমি আপাতত একটা রাখি প্রোগ্রামটাকে ইজিলি বোঝানোর জন্য, পরে আমরা এটা ইমপ্লিমেন্ট করব। এখন আসো যে আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে বারবার ব্যালেন্স প্লাস ব্যালেন্স মাইনাস দিতে হচ্ছে, এগুলাকে আমরা একটা ফাংশনের মাধ্যমে সব ডিপোজিটের কাজ করব, একটা ফাংশনের মাধ্যমে সব উইথড্র কাজ করব। সেটা ভালো না বারবার না লিখে? গত ক্লাসে আমরা ফাংশন শিখেছি, তাহলে সেটা এখন আমরা দেখব যে কিভাবে সেটা পসিবল। তাহলে আসো আমরা এখন একটা ফাংশন বানাবো। ফাংশনটা পাবলিক বানাচ্ছি, পিইউবি এলআইসি পাবলিক ফাংশন। ফাংশন নাম দিচ্ছি ধরো ডিপোজিট। ওকে, এরপরে কার্লি ব্র্যাকেট দিলাম। তাহলে ধরো এই ডিপোজিটের ভিতরে একটা ভেরিয়েবল বলে দিচ্ছি, দ্যাট মিনস একটা প্যারামিটার আমি নিতে চাচ্ছি, হ্যাশ ধরো অ্যামাউন্ট। তাহলে এখন এখানে কি হবে, যে এখন কিন্তু ফাংশনের মাধ্যমে কাজটা হবে, এখানে এর মাধ্যমে কিন্তু কাজটা আমি করতে দিব না। তাহলে আমার এই যে ব্যালেন্স, যখন আমার ক্লাসের ভিতরে কোনো ভেরিয়েবল আমি ইউজ করতে যাব, তখন দিস নামে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, ডলার দিস। এটা মাথায় রাখবা, যে ক্লাসের ভিতরে কোনো ভেরিয়েবলকে যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে দিস কিওয়ার্ড ইউজ করতে হবে। তাহলে দিস আমি দিব ব্যালেন্স প্লাস ইকুয়াল ডলার অ্যামাউন্ট। দেখো তো বুঝলা কিনা এটার মিনিং? আমার বর্তমান যে ব্যালেন্স তার সাথে যে অ্যামাউন্ট আমি পাঠাবো সেটা যোগ করে তো রেজাল্টটা দিবে নাকি? বর্তমান ব্যালেন্স কত এই পর্যন্ত বলো তো? 20,000 না? আর এখানে জিরো দেওয়ার কারণে জিরো হয়ে গেছে না? তোমার মনে হয় আমার কথা বুঝতে পারো না। আমি কন্ট্রোল এস দিচ্ছি, আমরা আউটপুটে গিয়ে দেখি কত আসছে। ব্যালেন্স কিন্তু জিরো আসছে। তা জিরোটা কেন আসলো? এর কারণ হচ্ছে তাহলে তাহলে আমি এটা রিমুভ করে দিই। এখন কত আসবে? 20,000 আসবে না? ওকে, আসো দেখি আসে কিনা। তাহলে কারেন্ট ব্যালেন্স কত? 20,000, তাই তো? কারেন্ট ব্যালেন্স হচ্ছে 20,000। তাহলে 20,000-এর সাথে এই যে ব্যালেন্সের মধ্যে 20,000 আছে, 20,000-এর মধ্যে আমি বলছি যে এখন ডিপোজিট ফাংশনের মাধ্যমে ডেটা পাঠাবো, আমি এইভাবে আর ডেটা পাঠাতে চাচ্ছি না। ঠিক আছে, তাহলে কিভাবে পাঠাবো? ডিপোজিট ফাংশনের মাধ্যমে। তাহলে আসো ডলার ওবিজে, এবার আসো ডিপোজিট। তাহলে এখানে অ্যামাউন্টটা বলে দিব, সাপোজ ধরো তুমি কত চাচ্ছ, সাপোজ ধরো এবার চাচ্ছ 5,000। গত ক্লাসে যেহেতু ফাংশন বুঝিয়েছি, এখন তোমরা এটা ইজিলি বুঝবা। তাহলে ডিপোজিট ফাংশন কল হলো, তাহলে 5,000 গেল কার কাছে? অ্যামাউন্টের কাছে না? তাহলে অ্যামাউন্টের কাছে আসলে বর্তমান ব্যালেন্স কত? 20,000। 20,000 সাথে এখন অ্যামাউন্ট কত? 5,000 যোগ হবে, যোগ হবে না? যোগ হয়ে যেহেতু এটা ফাংশন কল করছি, এইটার কাজটা রিটার্ন করবে কার কাছে? এর কাছে না?
এর কাছে তাহলে আমরা এখানে রিটার্ন লিখে দিন, যদিও না লিখলেও এখানে কোনো পার্থক্য বোঝা যাবে না, একটু পরে দেখা যাবে যে কখন লিখতে হবে। আসো এবার রান করে দেখি, ব্যালেন্সটা অবশ্যই বাড়বে, 25,000 হয়ে যাবে। আসছে? তাহলে আগের সাথে পার্থক্যটা কোথায়? আগের বার এই যে প্লাস দিতে হচ্ছে, ইকুয়াল দিতে হচ্ছে, সেটার পরিবর্তে আমি এখানে একটা ফাংশন লিখলাম। আমি এখন এটা কন্ট্রোল শিফট ডাউন যদি আবার ডিপোজিট কল করি, এখন যদি এখানে বলি যে 7,000 তুমি এন্ট্রি দাও, কোনো সমস্যা নাই, 32,000 হয়ে গেল। তার মানে আমার এই যে কাজটা, আমি এই কাজগুলো প্লেন কোডের মাধ্যমে না করে আমি ডিপোজিট ফাংশনের মাধ্যমে করতে চাচ্ছি। সো এই ফাংশনের ভিতরে কি আছে সেটা তো আমরা চাইলে প্রোটেক্ট করতে পারবো, কেউ কাউকে দেখাতে নাও পারি, তাই নাকি? আচ্ছা, তাহলে আপাতত দেখলাম যে এই কাজটা কিভাবে ফাংশনের মাধ্যমে করা যায়। তার মানে এরপর থেকে দেখা যাচ্ছে যে আমরা এই কাজটা থাক, যে এই কাজটা আমরা এইভাবে আর করবোই না, আপাতত থাক। তাহলে এখন সিমিলারলি কি উইথড্রোর কাজটা করা যাবে না? উইথড্রো, ধরো আমি এই অবস্থায় যদি বলি ডলার ওবিজে, হ্যাঁ প্লিজ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এরপর আমরা কানেক্টেড হয়ে যাব ওবিজে। ধরো এবার আমি দিচ্ছি ব্যালেন্স মাইনাস ইকুয়াল 5,000। তাহলে এটা তো উইথড্র নাকি? তাহলে এখন আমার এই পর্যন্ত ছিল 32,000, 15 5 20 5 25 7 32, তাহলে 32 থেকে 5 বাদ দিলে আমার আসতেছে হচ্ছে কত? 27 আসছে। তাহলে আমাদের এটা হচ্ছে উইথড্র। তো এই উইথড্র কাজটা আমরা এখন ফাংশনের মাধ্যমে করব, আমরা নতুন সেশনে কানেক্টেড হই, তারপর আমরা সেটা করব। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা আবার কানেক্টেড হতে পেরেছি, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা যেটা দেখাচ্ছিলাম যে ডিপোজিট আমরা কিভাবে ফর্মুলার মাধ্যমে ডিপোজিট করলাম, সেটাকে আমরা চেঞ্জ করে ফাংশনালের মাধ্যমে কিভাবে আমরা লিখতে পারি সেটা দেখালাম। এখন আমরা যদি বলি যে উইথড্র করতে চাই, তাহলে উইথড্র ফর্মুলা কি দাঁড়াচ্ছে? ব্যালেন্স ইকুয়াল টু ব্যালেন্স মাইনাস কারেন্ট অ্যামাউন্ট, মানে যেই অ্যামাউন্টটা তুমি এখন যেটা উইথড্র করতে চাও সেই অ্যামাউন্টটা। তো এইভাবে আমরা দেখার চেষ্টা করলাম আউটপুট। যদি মনে করো এটা এখন ফাংশনের মাধ্যমে করতে চাও, তাহলে কিভাবে করবা? তাহলে এগেন আমরা একটা ফাংশন বানাতে চাই, পি এফ এন সি দিয়ে ট্যাব দিলে অটোমেটিক ফাংশনের ফরম্যাটটা তৈরি হয়ে যায়। পি এফ এন সি ফাংশনের নাম দিচ্ছি উইথড্র। এটার প্যারামিটারের মধ্যে আমরা ভেরিয়েবল দিচ্ছি অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা আমরা দিতে চাই আর কি, উইথড্র করার সময় যেটা দিব আর কি। তো এখন আসো যে এখানে কি হবে, আমরা যদি রিটার্ন বলি যে ডলার দিস ব্যালেন্স, তাহলে আমাদের ফর্মুলাটা দাঁড়াচ্ছে মাইনাস ইকুয়াল টু ডলার অ্যামাউন্ট, অর্থাৎ আমার বর্তমান ব্যালেন্স থেকে যে অ্যামাউন্ট আমি উইথড্র করবো সেটা কি হয়ে যাবে? ডিডাক্ট হয়ে যাবে। তাহলে এখন যদি আমি এখানে একটা অপারেশন চালাই ফাংশনের মাধ্যমে ওবিজে, এবার আমি ফাংশনটা কল করব। কোন ফাংশনকে? দেখো এই যে যেই ক্লাসের ভিতর যেই ভেরিয়েবল এবং ফাংশন আছে সেগুলো কিন্তু দেখাচ্ছে। আমরা এবার উইথড্র ফাংশনটাকে কল করতেছি, অ্যামাউন্ট বলে দিচ্ছি সাপোজ 10,000। তাহলে তোমরা এখন বলো যে এটার ব্যালেন্স কত আসবে, এখানে যতটুকু অপারেশন আছে তাতে ব্যালেন্স কত আসবে? তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? কুইক বলো যে এখানে ব্যালেন্সটা, সর্বশেষ ব্যালেন্সটা কত পাবো? তোমরা কেউ শুনতে পাচ্ছ না আমার কথা? আচ্ছা, তাহলে ব্যালেন্সটা কত হবে? আমাদের এখানে ডিপোজিট কতগুলো আছে? তাহলে 32,000 যদি ডিপোজিট হয়, তার থেকে 5,000 আমরা উইথড্র করলে 27, 27 থেকে 10 বাদ দিলে 17। ওকে, না এটা উইথড্র 37 হবে, 17। ওকে, তাহলে আসো আমরা যদি ব্রাউজারে গিয়ে দেখি, তাহলে 17। তার মানে ফাংশনটা কাজ করছে, তাই নাকি? ফাংশনটা কাজ করছে। এখন যদি আমি এগেন উইথড্র করতে চাই কন্ট্রোল শিফট ডাউনেরও, আমি ধরো আবার আরও 5,000 টাকা উইথড্র করলাম, কন্ট্রোলে 17 থেকে আরও 5 কমে যাবে, দেখা যাবে 12,000 আসছে। খুবই ভালো কথা যে আমরা ফাংশন তৈরি করতে পারছি, খুবই খুশি। কিন্তু এখানেও প্রবলেম রয়েই যাচ্ছে। ধরো কেউ উইথড্র করতে এসে এখানে ধরো সে দিয়ে দিল মাইনাস, তাহলে এখানে মাইনাস দেওয়া মানে হচ্ছে এখানে নেগেটিভ অ্যামাউন্ট আসতেছে না? তাহলে এখানে নেগেটিভ নেগেটিভ কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? ডিপোজিট হয়ে যাবে না? তাহলে আমার এই পর্যন্ত ছিল 32, 32 থেকে ঠিক আছে 5 বাদ দিলাম 27, 27 থেকে 10 বাদ হওয়ার কথা, কিন্তু 10 বাদ না হয়ে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে না? 37 হয়ে যাবে। এখানে এই পর্যন্ত 37 হয়ে যাবে, 37 হওয়ার থেকে মানে 37,000 থেকে 5,000 বাদ যাবে, তার মানে 32,000 ব্যালেন্স আসার কথা। আমরা একটু দেখি
আসছে? তাহলে কিন্তু আমার প্রবলেম রয়েই গেল। শুধু মাইনাস বাদ দাও, মাইনাস দিলাম না। এখন ধরো তোমার, ঠিক আছে ভালো কথা, এখানে বর্তমান ব্যালেন্স হচ্ছে 32,000, তুমি এখানে উইথড্র করতে যাচ্ছ 50,000, তবে তোমার তো ব্যালেন্সই আছে 32,000, 50,000 উইথড্র করা যাবে? তাহলে এখানে একটা প্রবলেম তৈরি হবে। কি আসছে? নেগেটিভ অ্যামাউন্ট চলে আসছে না? আচ্ছা, তাহলে এখন আসো যে আমরা ফাংশন বানালাম প্লাস এখানে নর্মাল ভাবে করা যায়, তাহলে আমি কোনটা রাখবো? আমি শুরুতেই বলছিলাম, শুরুতে না একটু আগেই বলছিলাম যে ব্যালেন্স ভেরিয়েবলটা খুবই সেনসিটিভ, আমি ব্যালেন্স ভেরিয়েবলকে সব জায়গাতে ইউজ করতে দিব না, এটা বলছিলাম না? তোমরা আনসার দিছিলে সেটাকে প্রাইভেট করতে হবে, তাই বলছিলে না? আচ্ছা, তাহলে এখন আসো যে আমার এই ব্যালেন্স ভেরিয়েবলটাকে আমি কিভাবে প্রোটেক্ট করতে পারি। ইভেন দো ফাংশনে বানালাম, ব্যালেন্সে বানালাম, কোনো সমস্যা নাই। এখানে এসে আমি যদি বলি যে ওবিজে, বললাম যে ব্যালেন্স ইকুয়ালস টু জিরো, তো আমার অ্যাকাউন্টে 32,000 টাকা বা 1 কোটি টাকা বা 1 লাখ টাকা থাকতে পারে, কিন্তু এখন দেখাবে কত? জিরো দেখাচ্ছে। তার মানে এই যে ভেরিয়েবলটা ব্যালেন্স, এটা খুবই সেন্সিটিভ একটা ভেরিয়েবল, এটাকে আমি কোনোভাবে আউটসাইড ওয়ার্ল্ডে অ্যাক্সেস করতে দিতে চাই না। তাহলে আসো এখন আমরা এখানে সেমিকোলন দিয়ে দিচ্ছি, এই ভেরিয়েবলটাকে আমরা বলে দিব প্রাইভেট। তাহলে যখনই তুমি প্রাইভেট বলবা, প্রাইভেট বলা মাত্রই এই ভেরিয়েবলটার অ্যাক্সেসিবিলিটি শুধুমাত্র ক্লাসের ভিতরে, এর বাইরে ইউজ করা যাবে না। তার মানে এখানে যত জায়গায় ব্যালেন্স লিখছো, এই তত জায়গা থেকেই ব্যালেন্সটাকে রিমুভ করতে হবে, তা নাহলে এরর দেখাবে। আসো দেখি কি বলছে। ক্যান নট অ্যাক্সেস প্রাইভেট প্রপার্টি অ্যাকাউন্ট ব্যালেন্স বলছে। তাহলে এখানে আরেকটা বিষয় একটু আমি রিভিউ করে দিই। আমি কিন্তু ক্লাসের শুরুতে বলেছিলাম যে ক্লাস হচ্ছে এই যে কালেকশন অফ প্রপার্টি অ্যান্ড মেথডস, এই যেগুলো হচ্ছে মেথডস, এগুলো হচ্ছে প্রপার্টি। প্রপার্টি মানে ভেরিয়েবলস, মেথডস মানে ফাংশনস। এতটুকু তো ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আসো যে আমাকে তো ব্যালেন্স জানতে হবে। আমার তো এইটা ক্লাস আছে ঠিক আছে, কিন্তু আমার তো কোনোভাবে ব্যালেন্সটা আমাকে জানতে হবে, বাইরে থেকে জানতে হবে না? তো আমি কিভাবে জানবো? কিন্তু আমি ব্যালেন্স ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে দিতে চাচ্ছি না। তাহলে যেহেতু এটা প্রাইভেট, প্রাইভেট মানে হচ্ছে এর অ্যাক্সেসিবিলিটি কতটুকু এই ক্লাসের ভিতরে। তাহলে আসো ক্লাসের ভিতরে একটা ফাংশন বানাই, পিএফএনসি ট্যাব, নাম দিচ্ছি গেট ব্যালেন্স। একটা ফাংশন বানাচ্ছি যে গেট ব্যালেন্সকে কল দিলে আমাকে ব্যালেন্সটা বলে দিবে। তো এখন যদি আমি বলি ডলার, সরি রিটার্ন ডলার দিস ব্যালেন্স, তাহলে এখন কিন্তু এগুলো তার রিটার্ন দরকার নাই, কারণ আমি তো এই ক্লাসের মধ্যেই আছে। আমার শুধুমাত্র গেট ব্যালেন্স কল করলে আমাকে, আমার কাছে রিটার্নটা আসলেই হলো। তাহলে এখন দেখো, ওটা যদি রিটার্ন দিতে তাও কিন্তু কোনো ইম্প্যাক্ট থাকতো না, কিন্তু এখানে লজিক্যালি রিটার্নটা দরকার নেই। আচ্ছা, এবার আসো যে আমি যদি রান করি, এগেন এরর থাকবে কারণ ব্যালেন্স এখানে রয়ে গেছে। তাহলে এই ব্যালেন্সগুলো কিন্তু রিমুভ করতে হবে। আমি দেখো কন্ট্রোল এস দিলাম, এই এররটা কিন্তু যাচ্ছে না, যায়নি। সো আমাকে এখানে প্রত্যেকটা যেই ব্যালেন্স ভেরিয়েবল আছে সেগুলো রিমুভ করতে হবে। তাহলে আমি এই ব্যালেন্স ভেরিয়েবল রাখতেই পারবো না, এই ব্যালেন্স ভেরিয়েবলগুলো আমি রাখতেই পারবো না। কন্ট্রোল ই দিয়ে আমি জাস্ট লাইনের উপরে কার্সর রেখে কন্ট্রোল ই দাও, ওই লাইনগুলো মুছে যাচ্ছে। কন্ট্রোল ই, কন্ট্রোল ই, তার মানে এখন কোনো ব্যালেন্স না। ইভেন এই যেটা আছে এটার জন্য এরর ধরবে। দেখো আমি শুধু ডিসপ্লে করতে চাচ্ছি ব্যালেন্সটা, রান করে দেখো ব্রাউজারে গিয়ে। এবার 21 নাম্বার লাইনে এররটা আসছে, এই যে ক্যান নট অ্যাক্সেস প্রাইভেট প্রপার্টি। তাহলে 21 নাম্বার লাইন কিন্তু এটাই, তার মানে এটাও পারবো না। তাহলে এখন এখানে কি করতে হবে, এই ব্যালেন্সের পরিবর্তে আমি বলবো কি গেট ব্যালেন্স। তাহলে এখন গেট ব্যালেন্স তুমি দিলে রেজাল্ট চলে আসবে, কিন্তু এই গেট ব্যালেন্স দেখে কি বোঝা যাবে যে আসলে এই ফাংশনের ভিতরে কি আছে? এটা তো একটু আগে, একটু পরে আমরা এখানে রাখবো না, আলাদা জায়গায় নিয়ে যাব, তোমাকে শুধু এই পার্টগুলো দেখানোর সুযোগ দিব। তো তখন তো তোমার বোঝার উপায় নেই যে আসলে এই ফাংশনের ভিতরে কি ভেরিয়েবল আছে, সুযোগ থাকবে? এবার আসলে রিফ্রেশ দিয়ে আমার রেজাল্ট কিন্তু আসছে, -28,000 আসছে। কেন আসছে আমি হিসাব করি। এই হচ্ছে আমাদের 5,000, 5, 7, 5, 12, 12 আর 10, 22, 22 থেকে এটা, এটা তো প্লাস হয়ে গেছে তাই না, মাইনাস দেওয়ার কারণে এখানে তো জমা হয়ে গেছে, ডিপোজিট হয়ে গেছে। তাহলে 7, 5, 12, 10, 22, 22 থেকে 50,000 উইথড্র করছে, -28,000। ব্যাপারটা এরকম না? ব্যাপারটা তো এমন হয়েছে তাই না? তো এখন আমার যেটা হলো যে এখন তুমি ব্যালেন্স ভেরিয়েবলকে প্রোটেক্ট করতে পারলা, কিন্তু এই প্রবলেমগুলো সলভ করতে হবে না? এই প্রবলেমগুলো সলভ করতে হবে। তাহলে আসো, এই যে 5,000, 7,000 পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এরপরে যে উইথড্র করছে -10,000, উইথড্র তো -10,000 হওয়ার কথা না, তাহলে মাইনাস দিয়ে তো ডেটা পাঠানোর কথা না, কথা? তাহলে যদি কেউ যদি ইনভ্যালিড ডেটা পাঠায় তাহলে সেটাকে প্রোটেক্ট করতে হবে না? তাহলে আসো আমরা প্রোটেক্ট করি। অথবা ধরো ডিপোজিট করতে গেছে,
এখানে ছিল তুমি 5000 ডিপোজিট করবা, কিন্তু ডিপোজিট করতে গিয়ে তুমি কি করছো, এখানে 50,000 দিলা, এখানে দিলা মাইনাস। তাহলে এখন কি হয়ে গেল? আমি এগুলো একটু রিমুভ করে দিই, মানে কমেন্ট করে রাখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে তুমি ডিপোজিট করতেছো, কিন্তু ডিপোজিট করতে গিয়ে দিচ্ছ কি, মাইনাস, নেগেটিভ ডাটা দিচ্ছ, তাহলে উইথড্র হয়ে যাচ্ছে না? আমি এখানে কন্ট্রোল এস দিই, তাহলে আপডেট ডাটাটা দেখাবে কত আসছে, -50,000 আসছে না? এটাকে আসা উচিত, এটা এন্ট্রি নেওয়া উচিত না? এন্ট্রি নেওয়া উচিত, যে কেউ যদি নেগেটিভ অ্যামাউন্ট দেয় ডিপোজিটের সময় ভুল করে, তাহলে কি যাওয়া উচিত? আলটিমেটলি এখানে কিন্তু আমরা এটার ভিতরে ডেটা দিচ্ছি, কিন্তু আলটিমেটলি তোমরা চিন্তা করো, আমরা যখন প্রজেক্ট করছি এগুলো কিন্তু সব ফর্মের মধ্যে থাকবে। কোথায় থাকবে? এই যে তুমি ডিপোজিট অ্যামাউন্টটা কোথায় দিবা, ফর্মের মধ্যে দিবা না? একটা ফর্ম, সাপোজ ধরো ডিপোজিট একটা ইনপুট বক্স থাকবে, ওখানে তুমি লিখবা, লিখার সময় ভুলে মাইনাস পড়ে যেতে পারে না? তাহলে ওই যে ভুলে যে পড়ে যাবে, পড়ে গেলেও কাজটা হবে না, এটা তো আমাকে প্রোটেক্ট করতে হবে। এখান তো আমরা জাস্ট এমনি বোঝানোর জন্য দিচ্ছি, একটু পরে যদি আমরা এটা ফর্মের মাধ্যমে ডিজাইন করি, তখন ওই ইনপুট বক্সের মধ্যে এটা আমরা টাইপ করবো, এখানে একটা ভেরিয়েবল ইউজ করবো, পিএসপির মাধ্যমে সেটা রিসিভ করবো, তারপর প্রসেস করবো। এই বিষয়গুলো তোমরা একটু দেখছো, তাই না? তো এগুলো আমরা ফার্দার আরো আলোচনা করবো। তো এখন আসো যে এটা কিভাবে প্রোটেক্ট করা যায়। তো প্রথমে আসো ডিপোজিটের মধ্যে প্রোটেক্ট করি। ইফ আমরা যদি বলি যেই অ্যামাউন্টটা আমার হাতে আসবে, সেই অ্যামাউন্টটা অবশ্যই গ্রেটার দেন কি হতে হবে, তাই নাকি? ডিপোজিট অ্যামাউন্ট কি হতে হবে, গ্রেটার দেন 0 হতে হবে না? তাহলে আমি এখন এখানে ব্র্যাকেট ইউজ করতেছি, কার্লি ব্র্যাকেটস। তাহলে এটা শেষে এসে কার্লি ব্র্যাকেটটা ক্লোজ করব। অল্টা শিফট এফ দাও, কোড ফরম্যাট হয়ে যাবে, কোড সাজানো হয়ে গেল। এখন দেখো তুমি -50,000 দিচ্ছ, কি হয়? কোনো অ্যামাউন্ট আছে? কারণ আমার তো ইনিশিয়াল কোনো ব্যালেন্স আমি এখন মধ্যে পাঠাতে পারি নাই, পারছি? কারণ -50,000 দিচ্ছি, মানে এটা তো এরর। এখন যদি বলো স্যার আমি যদি এই এররটা মেসেজ আকারে দেখবো, সবই করা যাবে, ঠিক আছে, ওগুলোতে আমরা পরে আসতেছি, বা প্রয়োজনে প্রজেক্টের মধ্যে দেখাবো। আপাতত মিনিংটা বুঝো। তার মানে এই যে আমার ইনভ্যালিড ডেটা, আমি কিন্তু এখন এই প্রসেসে প্রোটেক্ট করতে পারছি না? কোনোভাবেই আমি ইনভ্যালিড ডেটা প্রসেস করতে দিলাম না, ভালো কথা। এখন আসো আমি একটা উইথড্র ফাংশনকে অ্যাক্টিভ করি। তাহলে উইথড্রতে গিয়ে আমার ধরো দিলাম 10,000, সিম্পলি 10,000 দিলাম। এখন আউটপুট কি হবে? কি হয়েছে? আমার তো কোনো ব্যালেন্সই ছিল না, আবার দেখাচ্ছে -10,000। এটা কি হওয়া উচিত? এটা কি হওয়া উচিত? তাহলে আসো এটাকে প্রোটেক্ট করি। ইফ ডলার অ্যামাউন্ট, উইথড্র করতে গেলে সেই অ্যামাউন্টটা অবশ্যই 0 থেকে বড় হতে হবে না? 0 থেকে বড় হতে হবে, তা নাহলে কিন্তু যেখানে নেগেটিভ দিলে সেটা কিন্তু নিবে নাকি? নেগেটিভ দিলে নিবে না, নিয়ে কি হয়ে যাবে, ডিপোজিট হয়ে যাবে না ব্যাপারটা? দেখো আমি এটা একটু কমেন্ট করে দিই। আমি এখানে এবার নেগেটিভ ভ্যালু দিলাম, এবার কিন্তু উইথড্র করছি -10,000 দেখাচ্ছে, কিন্তু এখন দেখা যাবে +10,000। কত আসছে অ্যাকাউন্ট ব্যালেন্স? কত? আমি উইথড্র করতে গেছি 10,000, হয়ে গেছে ডিপোজিট 10,000। ব্যাপারটা এরকম হলো না? এই নেগেটিভ দেওয়ার কারণে এখানে কি নেগেটিভে নেগেটিভে কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে না? তাহলে কি তুমি নেগেটিভ অ্যামাউন্ট উইথড্র করতে দিবা? তাহলে অবশ্যই অ্যামাউন্টটা 0 থেকে বড় হতে হবে নাকি? আচ্ছা, যদি এটা দেই, কার্লি ব্র্যাকেট শুরু, কার্লি ব্র্যাকেট শেষ, অল্টা শিফট এফ, ওকে, কন্ট্রোল এস। এইবার আর ইনপুট রিসিভ করার সুযোগ নাই, আছে? তার মানে এবার কিন্তু নেগেটিভ অ্যামাউন্ট দেওয়া সত্ত্বেও সেটা কিন্তু কাজ করে নাই, করছে? আচ্ছা, এবার আসো নেগেটিভ না দিয়ে আমি পজিটিভই দিচ্ছি, এবার তো কাজ করবে। পজিটিভ দিচ্ছি, কিন্তু আমার অ্যাকাউন্টে তো কোনো ব্যালেন্সই নাই, আছে? তাহলে পজিটিভ দিলেও দেখাচ্ছে -10,000 দেখাচ্ছে, তার মানে ক্যালকুলেশন তো হয়ে যাচ্ছে না? তাহলে এটাকেও প্রোটেক্ট করতে হবে। আমার কথা কি বুঝছো? তাহলে এটাকে প্রোটেক্ট কিভাবে করব? আমরা এখানে একটা কন্ডিশনে বাড়াবো যে অ্যান্ড ডলার অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা অবশ্যই লেস দেন ইকুয়াল ডলার দিস ব্যালেন্স। দেখো তো বুঝলা কিনা, যে বর্তমান অ্যামাউন্টটা অবশ্যই, মানে যে অ্যামাউন্টটা তুমি উইথড্র করতে চাও সেই অ্যামাউন্টটা অবশ্যই কি বর্তমান ব্যালেন্সের চাইতে সমান অথবা কি হইতে হবে, ছোট হতে হবে না? তুমি যে অ্যামাউন্টটা উইথড্র করবা, ধরো তুমি এখানে দিচ্ছ কত, 10,000, তাহলে এই 10,000 কি হতে হবে, তোমার বর্তমান যে ব্যালেন্স সেই ব্যালেন্সের সমান হতে হবে, আর না হলে কি হতে হবে, ছোট হতে হবে না?
এখন তোমার তো অ্যাকাউন্টে কোনো ব্যালেন্সই নাই, তাহলে এই 10,000 অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নাই, তাহলে 10,000 উইথড্র করা যাবে? তাহলে আশা করি এটার মাধ্যমে সেটা প্রোটেক্ট করবে, দেখি করে কিনা। করা গেছে উইথড্র? তোমাকে উইথড্র করতে, তাহলে ব্যাপারটা এখানে কি হলো যে আমি যে অ্যামাউন্টটা পাঠাচ্ছি 10,000 পাঠালাম, প্রথম দেখলো যে এটা জিরো চাইতে বড় কিনা, হ্যাঁ বড়, কোনো সমস্যা নাই। কিন্তু যেহেতু এন্ড আছে, এন্ড মানে কি দুইটাই সত্য হতে হবে না? তাহলে প্রথম দেখলো জিরো চাইতে বড়, ঠিক আছে, এবার এই পার্টে আসছে, তাহলে এখানে 10,000 তুমি বসালা। এইটার মানে কি কারেন্ট ব্যালেন্স না? দিস ব্যালেন্স মানে কি কোন ব্যালেন্স? কারেন্ট ব্যালেন্স না? তাহলে এই ব্যালেন্সটা, এই ব্যালেন্স যেই অ্যামাউন্টটা তুমি উইথড্র করতে যাচ্ছ সেই ব্যালেন্সের কি সমান আছে? আমার তো ব্যালেন্স জিরো, নাল মানে নীল হয়ে আছে, সেখান থেকে আমি 10,000 তুলতে চাচ্ছি, তোলা যাবে? তা সমানও না ছোট না, এই কারণে তুলতে দিচ্ছে না। ঠিক আছে, এখন আমার মোটামুটি এই অ্যাকাউন্ট প্রজেক্টটা ওকে। এখন আসলে আমরা একবারে নর্মাল ভাবে দেখার চেষ্টা করি। এখানে আরেকটা ইস্যুজ আছে যে একটা অ্যাকাউন্ট তুমি তৈরি করতে পারো না ইনিশিয়াল ডিপোজিট ছাড়া, পারো? ব্যাংকে গেলে তোমাকে মিনিমাম 500 টাকা বা 1,000 টাকা জমা না দিলে অ্যাকাউন্ট তৈরি করতে দিবে? তো সেটা আমি পরে আসতেছি, একটা অ্যাকাউন্ট তৈরি হওয়ার সাথে সাথে তোমাকে টাকা জমা দিতে হবে, সেটা তুমি দিচ্ছ না, তারপরে এখানে অ্যাকাউন্ট তৈরি হচ্ছে, এটা কিভাবে বানাবো এটা পরে আসি। আপাতত দেখি যে এই ডিপোজিট এবং উইথড্র এই ফাংশনগুলো ঠিকমতো কাজ করে কিনা, এবং আমাদের কোনো ইনভ্যালিড ডেটা সে ইনপুট দিতে দেয় কিনা। তাহলে প্রথমে আসো ওবিজে অ্যারো চিহ্ন, আমি এখন ডিপোজিট করতে যাচ্ছি। ওকে, তাহলে এখন দেখো তো এখানে সাজেশনে কি তুমি ব্যালেন্স ভেরিয়েবলটা দেখতে পাচ্ছ না পাচ্ছ না? কই পাচ্ছ ব্যালেন্সটা? ব্যালেন্স ভেরিয়েবল শুধু নেম ভেরিয়েবল দেখাচ্ছে, এগুলো তো ফাংশন। ব্যালেন্স ভেরিয়েবলটা কি দেখাচ্ছে? হ্যাঁ, তার মানে ব্যালেন্স ভেরিয়েবলটা কিন্তু আউটসাইড ওয়ার্ল্ডে হাইড হয়ে গেছে, তাই নাকি? এটাকে বলে অ্যাবস্ট্রাকশন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা ম্যাথ, ওয়ান অফ দ্য কোর ফিচার্স, যেটা এটা হাইড করা যায়। তাহলে বা এনক্যাপসুলেশন আমরা বলতে পারি। তো এখানে এই যে ব্যালেন্সটা দেখাচ্ছে না, তো আমি এখন ডিপোজিট করব, ডিপোজিট, ধরো ডিপোজিট করতেছি 5,000। ওকে, তাহলে এখন অবশ্যই আমার অ্যাকাউন্টে গেট ব্যালেন্সে 5,000 দেখাবে, দেখো দেখায় কিনা। সো বুলবুল আহমেদের অ্যাকাউন্টে 5,000 ডিপোজিট দেখালো, ভালো কথা। কন্ট্রোল ডি শিফট ডাউন এরো দিয়ে আবার ডিপোজিট করতে যাচ্ছি, সাপোজ ধরো 15,000, কন্ট্রোল এস অল্টার ট্যাব রিফ্রেশ হয়ে গেল 20,000। এখন তুমি কন্ট্রোল শিফট ডাউন এরো দিয়ে আরেকটা ডিপোজিট করতে যাচ্ছ, বা দুইটা দিলাম, দুইবার, ধরো এরপরে তুমি আরো 10,000 ডিপোজিট করছো, তাহলে 15 + 20 আর 10 30,000, কোনো সমস্যা নাই। কিন্তু এইখানে এসে ভুলে মাইনাস পড়ছে, ঠিক আছে? তাহলে মাইনাস পড়লে কি হওয়ার কথা? এই যে 5,000, 15,000, 20,000, 10, 30,000, 30,000 থেকে 15,000 বিয়োগ হয়ে যাওয়ার কথা না, যেহেতু ভুল হয়েছে। কিন্তু এখন কি আর বিয়োগ করতে দিবে? 30,000 থাকবে, কারণ এটা আমরা প্রোটেক্ট করে ফেলছি, যে এখানে বলছি ডিপোজিটটা জিরো চাইতে বড় হতে হবে, তার মানে এটা কিন্তু ইনভ্যালিড, এটা এইটার কাজই হবে না, হবে? তাহলে এতটুকু কাজ করবে। 15 আর 5 20 হওয়ার কথা, দেখি হয় কিনা। সরি, 30 হওয়ার কথা আসছে। কেন 30? কারণ 15, 10, 25 আর হচ্ছে 5, 30 না? এখন যদি তুমি মনে করো যে তোমার এখানে এসে চিন্তা করলা, স্যার ঠিক আছে আমি ওবিজে অ্যারো চিহ্ন দিয়ে ব্যালেন্স, দেখো ব্যালেন্স সাজেস্ট করে না, করে ব্যালেন্স জোর করে তুমি বানাই দিলা জিরো, এটাকে নিবে? নিবে না, এরর দেখাবে, দেখো এরর দেখাবে। সো কোনোভাবে তুমি সেটা করতে পারো না, কোনোভাবেই তুমি সেটা করতে পারো না। এখানে কি আসলো? এই ওবিজে ওটা ছোট হাতে রয়েছে, বড় বড় হাতে হয়ে গেছে, ছোট হাতে হতে হবে। এবার দেখি কি বলছে, ক্যান নট অ্যাক্সেস প্রাইভেট প্রপার্টি বলছে না? তো সুযোগ নাই, সো এটা আমি লিখতেই পারবো না, এবং এই অ্যারো ডেটাও আমি দেখতে পেলাম যে কাজ করে না। এবার আসো আমি উইথড্র নিয়ে কথা বলি। উইথড্র, তাহলে উইথড্র করতে যাচ্ছ, তোমার বর্তমান ব্যালেন্স ছিল হচ্ছে 30,000, তুমি উইথড্র করছো ধরো 20,000, ভালো কথা। তো আমি 20,000 উইথড্র করলাম, এখন বর্তমান ব্যালেন্স কত বলো? 30 থেকে 20, 10। ওকে, দেখি আসে কিনা। আসছে 10। এখন আসো আমি এটা রং ডেটা দিয়ে দেখি, কন্ট্রোল শিফট ডাউনেরও আমি এখানে দিচ্ছি মাইনাস, মাইনাস দিলে হয়ে যাবে কি প্লাস না? তার মানে বর্তমান ব্যালেন্স হচ্ছে 20,000, ডিপোজিট এবং উইথড্র করার পরে তুমি উইথড্র করতে গেছো 20,000 আরো, তাহলে আমার কি ব্যালেন্স নীল হওয়ার কথা না? কিন্তু এখানে কি নীল হবে?
বা নেগেটিভ হচ্ছে? বর্তমান ব্যালেন্স কত? 10,000। 10,000 থেকে আবার যদি 20,000 বিয়োগ দাও তাহলে -10,000 আসার কথা, সেটাও হয় নাই। পাশাপাশি মাইনাস দেওয়ার কারণে আমরা বুঝতেছি এখানে মাইনাস দেওয়ার কারণে এখানে আসলে প্লাস হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটাও হচ্ছে না। হচ্ছে কি, তার মানে কি ইনভ্যালিড ডেটা কি আমরা এন্ট্রি দিতে পারতেছি? তাহলে এখানে আমরা দেখলাম কিভাবে ডিপোজিট করা যায় এবং উইথড্র করা যায় এবং ইনভ্যালিড ডেটাগুলোকে কিভাবে প্রোটেক্ট করা যায়। তো আশা করি আমরা এই ছোট্ট একটা প্রোগ্রামের সাহায্যে আমরা যেটা বোঝার চেষ্টা করলাম যে কিভাবে ক্লাস ক্রিয়েট করতে হয়, কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে হয় এবং সেই অবজেক্টের মাধ্যমে কিভাবে আমরা এই ক্লাসের প্রপার্টি এবং মেথডগুলোকে অ্যাক্সেস করতে পারি। আমরা যদি কোডটাকে একটু ফরম্যাট করে ফেলি, কন্ট্রোল ই, কন্ট্রোল ই, কন্ট্রোল ই, কন্ট্রোল ই, জাস্ট এমটি লাইন স্পেসগুলোকে রিমুভ করে দিচ্ছি। তো যেটা আমরা এখানে বলতেছিলাম যে আমরা আজকের ক্লাসে কিভাবে ক্লাস তৈরি করতে হয়, কিভাবে অবজেক্ট তৈরি করতে হয় এবং সেই অবজেক্টের মাধ্যমে ক্লাসের প্রপার্টিগুলো এবং কিভাবে মেথডগুলোকে অ্যাক্সেস করা যায় সেটা আমরা দেখছি। পাশাপাশি আমরা দেখেছি কিভাবে ইনভ্যালিড ডেটাগুলোকে প্রোটেক্ট করা যায়। আমরা ছোট ছোট জাস্ট কিছু মেকানিজম এখানে দেখার চেষ্টা করছি। আশা করি তোমরা আইডিয়াগুলো একটু হলেও ধরতে পেরেছো, বুঝতে পেরেছো কি তোমরা? আচ্ছা, তাহলে এখন আসো যে আমরা আরেকটু সময় নিই, আমি এখানে ইনভ্যালিড যেই অপশনগুলো ছিল এগুলো রিমুভ করে দিচ্ছি। সো ডিপোজিট, দুইটা ডিপোজিট ফাংশন কল করলাম আর এখানে উইথড্র দিচ্ছি সাপোজ ধরো 10,000। তাহলে আমাদের এখানে বর্তমান ব্যালেন্স কত দ্রুত বলো, কি দেখাবে? 5। তাহলে কত আসবে ব্যালেন্স? 5,000 আসবে না? ওকে, এখন আসো যে ধরো আমি এখন পর্যন্ত কোনো ধরনের ডিপোজিট উইথড্র কোনো অপারেশন চালাইনি, ঠিক আছে? এই অবস্থায় আমার ব্যালেন্স কত? ওকে, রান করি, ব্যালেন্স কিন্তু নাল, মানে কোনো কিছুই নাই। এখন তুমি বলো, আমার তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, তাই না? কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে বলে আমার অ্যাকাউন্টের নাম দেখাচ্ছে। তুমি কি ব্যাংকে উইদাউট পেমেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবা? পারবা না। তাহলে এখন আমরা একটা কনসেপ্ট শিখবো যেটাকে বলে কনস্ট্রাক্টর। কি বলে? কনস্ট্রাক্টর অর্থাৎ অবজেক্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে তার মধ্যে একটা ভ্যালু ইনিশিয়ালাইজ হয়ে যাবে, আমাকে কল করতে হবে না। তাহলে কনস্ট্রাক্টর নিয়ে কিভাবে কাজ করে আমরা একটু দেখার চেষ্টা করি। কনস্ট্রাক্টর দুইভাবে তৈরি করা যায়। আমরা আসো এখানে তৈরি করি। প্রথমে তুমি যদি শিপ ধরে দুইটা আন্ডারস্কোর দাও তাহলে সাজেশন দিবে। দেখো এখানে যে কনস্ট্রাক্ট নামে একটা, শিপ ধরে আমি দুইটা আন্ডারস্কোর দিয়েছি, শিপ ধরে দুইবার আন্ডারস্কোর দিয়েছি, তাহলে এই অপশনগুলো আসছে যে কনস্ট্রাক্ট। ডাবল ক্লিক করো, অটোমেটিক এই যে পাবলিক ফাংশন, সরি ডিস্ট্রাক্ট হইলো কেন, মানে ভুল হয়েছে আমারটা। দেখো শিফট আন্ডারস্কোর আন্ডারস্কোর এই যে কনস্ট্রাক্ট, ওকে এন্টার দিলাম। তাহলে পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট, এটা আদৌ তৈরি হলো কিনা আমি জাস্ট এই কোড একটু টেস্ট করি। এই কোড দিয়ে একটু টেস্ট করে নিচ্ছি। ধরো এখানে বললাম যে অ্যাকাউন্ট ক্রিয়েটেড, তার মানে কনস্ট্রাক্টর হচ্ছে এমন একটা ফাংশন যেটাকে কল করতে হয় না, অবজেক্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে সেটা অটোমেটিক কল হয়ে যায়। আমার কথা কি বুঝছো? যেমন এখানে ডিপোজিট এবং উইথড্র ফাংশন আমরা বানিয়েছি, এগুলোকে ইউজ করতে গেলে কিন্তু আমরা কল করেছি। একটু আগে তোমরা দেখছিলা যে ডিপোজিট উইথড্র গেট ব্যালেন্স এগুলো দেখছিলে না? তাহলে এখানে তো এটা তো একটা ফাংশন, কিন্তু এটাকে কল করতে হয় না। যখন অবজেক্ট ক্রিয়েট হবে অটোমেটিক সেটা কল হয়ে যাবে, আমাকে তো কল করতে হবে না। তাহলে সেটা কল হয়েছে কিনা তার প্রমাণ হচ্ছে যদি অ্যাকাউন্ট ক্রিয়েটেড এই মেসেজটা দেখাতে পারি আমরা, তাহলে বুঝবো যে অটোমেটিক কাজ করছে। দেখো অ্যাকাউন্ট ক্রিয়েটেড আসছে না? তার মানে এটা কাজ করছে। তাহলে এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে তুমি এই যে কনস্ট্রাক্ট না বলে সরাসরি এই যে ক্লাসের যে নাম এইটা দিয়ে দিল, সেটাকে কনস্ট্রাক্টর বলে। আমি এটা মুছে দিয়ে বলতেছি যে অ্যাকাউন্ট, কি বললাম, যে ফাংশন নামই দিচ্ছি কি ক্লাসের নামে। তাহলে ফাংশন নাম এবং ক্লাসের নাম যদি মিলে যায় সেটাই হচ্ছে কনস্ট্রাক্টর। দেখো একই ধরনের আউটপুট থাকবে, সো একই ধরনের আউটপুট আছে, কোনো পার্থক্য নাই, আছে। সো তুমি যেটা ইউজ করো কোনো সমস্যা নেই। এখন আসো যে আমরা তো এটা দেখাবো না, আমরা এখানে যেটা চাইবো যে একটা অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হবে তখন অটোমেটিক একটা ডিপোজিট হবে, তাই নয় কি? তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে ডিপোজিট হবে, আমি তো আর এই ফাংশনকে কল করতে পারবো না।
অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে ডিপোজিট। তাহলে মেকানিজমটা কি, আমি এর ভিতরে যে একটা ভ্যালু দিয়ে দিই, সাপোজ ধরো কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে 500 টাকা জমা দিতে হয়, কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে 5000 টাকা জমা দিতে হয়, কোনো অ্যাকাউন্ট তৈরি করতে গেলে 1,00,000 টাকা জমা দিতে হয়। এক এক ব্যাংকে এক এক রকম না, বা একই ব্যাংকের মধ্যে বিভিন্ন অ্যাকাউন্টের ডিপোজিটের ইনিশিয়াল ডিপোজিটের পরিমাণ ডিফারেন্ট, তাই নয় কি? তাহলে ধরো আমি প্রথম অ্যাকাউন্টে মনে করছি 5,000 টাকা আমাকে দিতে হবে। তাহলে এই যে 5,000, তাহলে এটা রিসিভ করার জন্য এখানে কি লাগবে, একটা প্যারামিটার লাগবে না? তাহলে অ্যামাউন্ট। তাহলে এখন আমি বলে দিচ্ছি ডলার দিস ব্যালেন্স ইকুয়ালস টু কি, এখানে কোনো ক্যালকুলেশন হবে? তার মানে এই ব্যালেন্সের মধ্যে জাস্ট তুমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবা তখন যে ভ্যালুটা দিবা সেটা অটোমেটিক এখানে যুক্ত হবে। এখানে কি দেখো তো, এই 5,000 কিন্তু ডিপোজিট, কিন্তু আমি কিন্তু ডিপোজিট ফাংশন কল করছি? কল করি না। তার মানে অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হবে তখন অটোমেটিক আমার, হ্যাঁ, তার মানে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার সময় আমার ব্যালেন্স 5,000 হয়ে যাবে, কারণ এই টাকা আমি জমা দিচ্ছি। এবার আসলে দেখি ব্যালেন্স দেখায় কিনা 5,000, তাহলে আমরা বিশ্বাস করি যে হ্যাঁ এটা কাজ করছে, আসছে। এটা হচ্ছে কনস্ট্রাক্টর। এখন আসলে আমি আরেকজনের অ্যাকাউন্ট বানাচ্ছি। এবার আসলে অন্য একটা অ্যাকাউন্ট বানাই। ধরো তোমার এখানে এমন না কিন্তু অভিযোগ লিখতে হবে। যদি তুমি মনে করো যে অ্যাকাউন্ট এই অবজেক্টের নাম, সাপোজ ধরো আমি অবজেক্টের নাম দিলাম বুলবুল, কেউ না করবে? তাহলে এখানে কিন্তু আমি দিতে পারবো অবজেক্ট নাম দিতে পারবো হচ্ছে বুলবুল। তাহলে এখানে আমাকে কি করতে হবে, বুলবুল। এখানে কি করতে হবে, বুলবুল। কন্ট্রোল এস, দেখি আমাদের কোনো ধরনের প্রবলেম করে কিনা। কোনো ধরনের প্রবলেম করে নাই। এবার আসলে আমি আরেকটা অবজেক্ট বানাচ্ছি, ধরো ডলার সাদিয়া ইকুয়ালস টু নিউ। সে ধরো অন্য একটা ক্যাটাগরি অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছে, ওই অ্যাকাউন্টের মিনিমাম ডিপোজিট 10,000 হতে হবে, দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে এখন কি হবে, ডলার সাদিয়া, তাহলে তার অ্যাকাউন্টের নেমটা আমাকে এখানে ঠিক করতে হবে। তাহলে আমি দিয়ে দিচ্ছি সাদিয়া সাবরিন। ওকে, দিয়ে দিলাম ডলার সাদিয়া। এবার আমি তার নেমটা প্রিন্ট দিতে চাই, তারপরে কনকাটিনেশন, মাঝখানে একটা ক্লোন চিহ্ন দিলাম, এরপরে কনকাটিনেশন অপারেটর, এরপরে ডলার সাদিয়া, তার ব্যালেন্সটা আমি দেখতে চাই, গেট ব্যালেন্স। কনকাটিনেশন অপারেটর দিয়ে আমি একটা ব্রেক ট্যাগ দিয়ে দিচ্ছি, সেমিক্লোন। তাহলে এখন দেখো আউটপুট কি আসে, ইনিশিয়াল ব্যালেন্স কত আসলো? ও আচ্ছা, ইকো দিই না, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে ইকো কন্ট্রোল এস অল্টার ট্যাব রিফ্রেশ। তাহলে সাদিয়ার ব্যালেন্স কত আসছে? 10,000 আসছে। এখন তোমরাই বলো, এখানে কি আমরা সোফার কোনো ডিপোজিট উইথড্র কোনো কাজ করছি? জাস্ট অ্যাকাউন্ট ওপেন করতে আসছে, অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। এখন আসো যে সাদিয়া হঠাৎ করে 1 মাস পরে এসে সে মনে করলো যে ডিপোজিট করবে একটা। তাহলে সাদিয়া আমি ডিপোজিট ফাংশনে কল করে দিচ্ছি, সে ধরো 50,000 টাকা জমা দিচ্ছে। তাহলে এবার তার ব্যালেন্স কত হবে, কত হবে? 60,000 টাকা হওয়ার কথা আসছে। তাহলে প্রিভিয়াস ব্যালেন্সের সাথে 10,000 কিন্তু যুক্ত হয়েছে, হয়েছে না? তাহলে এখানে লার্নিং হচ্ছে যেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিভাবে আমি ইনিশিয়াল ডিপোজিটটা করব, এটার জন্য কনস্ট্রাক্টর আমরা শিখলাম। এটা অনেক কাজে লাগবে আমাদের প্রজেক্টের ক্ষেত্রে, যে আমাদের একটা পেজ লোড করতে হবে, সেই পেজে অটোমেটিক ডেটাবেজের কানেকশনটা অটোমেটিক হয়ে যেতে হবে, তখন আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে করতে হয়। এই জন্য কনস্ট্রাক্টর কনসেপ্টটা দিলাম। তো এখানে যদি উইথড্র করতে চাই, ডলার সাদিয়া, সরি, উইথড্র, সে ধরো উইথড্র করতেছে 20,000 টাকা, তাহলে অবশ্যই 50 আর 10 60, 60 থেকে 20 উইথড্র করলে 40 থাকবে, আসছে না? তাহলে এখন এভাবে কি আমি শত শত অ্যাকাউন্ট বানাতে পারবো না? শত শত অ্যাকাউন্ট বানাতে পারবো। তাহলে এখন সুবিধা কি, আমার এই একই ফাংশন বারবার ইউজ হচ্ছে। সাপোজ ডিপোজিট ফাংশন, উইথড্র ফাংশন, কনস্ট্রাক্টর সব রিপিটেডলি ইউজ হচ্ছে, গেট ব্যালেন্স রিপিটেডলি ইউজ হচ্ছে। তার মানে কি রিউজেবিলিটি অফ কোডস, ফাংশনের যে বেনিফিট যেটা লাস্ট ক্লাসে বলছিলাম, সেটা কি প্রমাণ হচ্ছে? এখন আসলে আমি যেটা একটা কথা বলছিলাম, যে ব্যালেন্সটা আমি বলছি আউটসাইড ওয়ার্ল্ডকে দেখতে দিব না। তুমি মনে করছো আমি তো ব্যালেন্স এখানে দেখতে পাচ্ছি, আমি তো কোড এখানে করতেছি, আলটিমেটলি তুমি দেখতে পাবা না। এখন আসলে যে আমরা চাই একটু একটা ক্লাস নামে একটা, দেখো এটা একটা ফরম্যাট করি। এখানে দেখো যে পিএইচপি ক্লাস, ওকে। তো ক্লাস যখন বানাবা তখন অবশ্যই ফাইলের নেমটা বড় হাতের দিবা। আমি দিচ্ছি অ্যাকাউন্ট। তো দেখো অ্যাকাউন্ট ডট পিএইচপি, এই যে ক্লাসের ফরম্যাট অটোমেটিক হয়ে গেছে এখানে। কন্ট্রোল এস, আমি এখন যেটা করব, এখানকার এই যে যে ক্লাসটা ছিল আমি ক্লাসটা পুরোটা আলাদা করে ফেলবো। এই যে কন্ট্রোল এক্স, এখানে ক্লাস নাই, ওকে। এই ক্লাসটাকে আমি নিয়ে আসলাম এইখানে, কন্ট্রোল ভি,
একটু অলটা দিয়ে স্ক্রল করে আমি কোড বড় করে নিলাম। তাহলে এখন দেখো ক্লাসটা কিন্তু অন্য একটা ফাইলের মধ্যে আছে, আর ইন্ডেক্স ফাইলে কোনো ক্লাস নাই, আছে এখানে শুধু অবজেক্ট ক্রিয়েট করছি, শুধু অবজেক্ট ক্রিয়েট করছি। তো এই অবস্থায় কি ইন্ডেক্সে কোনো রেজাল্ট দেখাতে পারবে? দেখি, এরর দেখাবে, অ্যাকাউন্ট নট ফাউন্ড বলতেছে। কেন বলতেছে? থ্যাংক ইউ সো মাচ। কিভাবে কানেক্ট করব? কিভাবে কানেক্ট করব বলো? ইনক্লুড ওয়ান্স, কন্ট্রোল দ্য স্পেস বার, এই যে অ্যাকাউন্ট ডট পিএইচপি। এবার আশা করি আমাদের কাজ করবে। অল্টা ট্যাব, রিফ্রেশ। কোনো ধরনের প্রবলেম হয়েছে? তাহলে তুমি কি এই পেজে বসে বলতে পারবা যে আসলে ওই এই ডিপোজিটের ভিতরে যে টাকাটা পাঠাচ্ছি কোন ভেরিয়েবলের মধ্যে সেটা অ্যাক্সেস হচ্ছে? তাহলে কি তোমার সিকিউরিটি এখানে হাই না? ধরো আমি সিম্পলি আরেকজনের অবজেক্ট বানাচ্ছি, ডলার ওবিজে, ধরো সিম্পলি ওবি দিলাম, অবজেক্ট ইকুয়ালস টু নিউ। এই দেখো অটোমেটিক এখানে অ্যাকাউন্ট সাজেস্ট করছে। ওকে, ওকে। একটা অ্যাকাউন্ট তৈরি করতে গিয়ে ধরো আমি সে 1,00,000 টাকা জমা দিচ্ছে ইনিশিয়াল ডিপোজিট, এটা হচ্ছে কনস্ট্রাক্টরের মাধ্যমে হয়ে গেল। ডলার ওবিজে, সরি ওবি, গেট ব্যালেন্স আমি দেখতে চাই, তাহলে এখানে অবশ্যই ইকো দিব। আর এখানে অবশ্যই ডলার ওবি তার নামটা আমি অ্যাসাইন করব, যে অ্যাকাউন্টের নামটা কি হবে। নেম ইকুয়ালস টু, ধরো আমি দিচ্ছি সাইফুল হক। ওকে, ডলার ওবি, তারপরে হচ্ছে আর কিছু দরকার নাই, এতটুকুই থাক। তাহলে আমরা এখানে কি করতে পারি, ডলার ওবি, এখানে নেম, মাঝখানে কনকাটিনেশন অপারেটর দিয়ে একটা কোলন চিহ্ন দিয়ে দিই। আর যদি চাও ব্রেক এটা রাখবা, কন্ট্রোল সি, এখানে দিয়ে দিই কন্ট্রোল বি, কন্ট্রোল এস। দেখি আমাদের এবার কি আসে। তাহলে এই সাইফুলের যেই অ্যাক্টিভিটিসগুলো হলো, এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি কোথায় গিয়ে কোন কাজ হচ্ছে? অপারেশনে কিন্তু পুরোটা আলাদা পেজে আছে, এই পেজে আছে, যেটা আমি অ্যাক্সেস করতে দিব না তোমাকে। তাহলে এখান থেকে বোঝার উপায় নাই যে এটা কোন, এইটা কোন ভেরিয়েবলের মধ্যে যাচ্ছে, কার মধ্যে কি ধরনের ক্যালকুলেশন হচ্ছে, কি বুঝতে পারবো? এখানে তুমি গেট ব্যালেন্স শুধু কল দিছো, তাই না? ক্লিয়ার কিনা তোমরা বলো? এখন তোমাদের যদি ছোট্ট একটা কাজ দিই, করতে পারবা কিনা? এই ওপি মেথড অ্যাপ্লাই করে একটা ক্যালকুলেটর বানাবা, যোগ বিয়োগ গুণ ভাগ। একটা ফর্ম ডিজাইন করবা যেখানে দুইটা নাম্বার ইনপুট নিবা, যে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার, একটা ফর্মের মধ্যে দুইটা জাস্ট ইনপুট বক্স থাকবে, যে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার। ওকে, আর নিচে থাকবে প্লাস অপারেটর, মাইনাস অপারেটর, মাল্টিপ্লিকেশন অপারেটর, ডিভিশন অপারেটর, চারটা অপারেটর থাকবে। প্লাসে ক্লিক করে দুইটার মধ্যে যোগফল দেখাবে, মাইনাসে ক্লিক করলে দুইটার মধ্যে বিয়োগফল দেখাবে, মাল্টিপ্লিকেশন সাইনে ক্লিক করলে দুইটার মধ্যে গুণ দেখাবে, ভাগে ক্লিক করলে দুইটার মধ্যে ডিভিশনের কাজ হবে। আমার কথা কি বুঝছো? এবং এটা অবজেক্টের মাধ্যমে বানাবা, এই মানে ক্লাস তৈরি করে। সো একটা ক্যালকুলেটর নামে একটা ক্লাস বানাবা। সো ক্যালকুলেটরের মধ্যে যে ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল লাগবে, একটা নাম্বার ওয়ান নাম্বার টু। ফাংশন কী কী লাগবে, সাপোজ ধরো প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সেই অপারেশনগুলো এখানে চালাবা। অন্য পেজে গিয়ে তুমি এখানে ফর্ম ডিজাইন করবা, ডিজাইন করে তুমি ওখানে এই যে কি বলে অবজেক্ট ক্রিয়েট করবা, ক্রিয়েট করে তার মাধ্যমে ডেটা পাঠাই দিবা। পাঠিয়ে দিলে এখানকার ক্যালকুলেশনগুলো হয়ে এখান থেকে সবগুলো রিটার্ন যাবে, এই পেজে আসবে এবং আমাকে রেজাল্ট দেখাবে। এটা হচ্ছে আমাদের ছোট্ট প্রজেক্ট। নেক্সট ক্লাস আমরা শুরুতে হয়তো ওই প্রজেক্টটা করব, তারপর আমরা ফর্মাল প্রজেক্টে হাত দিব। তোমরা ট্রাই করো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবে। নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।